সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের অধ্যায়ের মধ্যে রয়েছে একমালিকানা ব্যবসায়। তো আজকে একমালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসো মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা। আমরা যে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি ব্যবসায়, সমবায় ব্যবসায়, এগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলোকে ব্যবসায়ের ধরন বলা হয়। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধরন বলে এগুলিকে। তো মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের কি কি ধরন রয়েছে এগুলো আমরা প্রথমে আলোচনা করি। তো এই আলোচনার মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসাগুলো রয়েছে, সেগুলো পর্যায়ক্রমিকভাবে দেখো। প্রথমে আসো এক মালিকানা ব্যবসায়, সোল ট্রেডারশিপ বিজনেস অর সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। তো সোল ট্রেডারশিপ বিজনেস বা এক মালিকানা ব্যবসায় কি? প্রথমে আসো একজন মাত্র ব্যক্তি কর্তৃক স্থাপিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায় একজন মাত্র এটার মালিক, তিনি নিজেই ব্যবসাটা দেখভাল করেন, নিজেই ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মূলধনের যোগান দেন, নিজেই ব্যবসায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ব্যবসায়ের যাবতীয় মূলধন তিনি একাই সরবরাহ করেন। এই ব্যবসায়ের যা লাভ হয় মালিক একাই সেটা ভোগ করে, আবার যদি কোনো লোকসান হয় সেটাও মালিক কে একাই বহন করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ের মালিক থাকে একজন এবং তিনি সর্বেসর্বা, সকল সিদ্ধান্ত তিনি একাই নিয়ে থাকেন, ব্যবসা পরিচালনায় তিনি একাই সিদ্ধান্ত দেন। তবে ব্যবসায়ের আকার বা পরিধি যদি বড় হয় তাহলে তিনি বেতনভুক্ত কর্মচারী রাখতে পারেন এবং এই বেতনভুক্ত কর্মচারী শুধুমাত্র ব্যবসায়ে বেতনের বিনিময়ে ব্যবসায়ের কাজ করে, কিন্তু ব্যবসায়ের মালিকানায় তার কোনো অংশীদারিত্ব থাকে না এবং ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার কোনো মতামত নেওয়া হয় না। তিনি শুধুমাত্র বেতনভুক্ত কর্মচারী হিসাবে প্রতিষ্ঠানে কাজ করেন। তাহলে দেখা যাচ্ছে যে যে ব্যবসায়ের মালিক একজন এবং তিনি নিজেই ব্যবসায়ের সকল বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ব্যবসা পরিচালনা করেন, সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসায়। আমাদের দেশে এক মালিকানা ব্যবসায়ের সংখ্যায় সর্বাধিক, বলতে পারো যে 85% ব্যবসাই হচ্ছে এক মালিকানা ব্যবসা, আর বাকি 15% ব্যবসা অংশীদারি, কোম্পানি এবং রাষ্ট্রীয় এবং সমবায় ব্যবসায়ের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে এক মালিকানা ব্যবসায়ের দায় যেমন মালিককে একা বহন করতে হয় এবং তেমনি এই ব্যবসায়ের মুনাফা মালিক একাই ভোগ করে। আর এই ব্যবসায় অসীম দায় বিশিষ্ট একটা প্রতিষ্ঠান। ব্যবসায়ের দায় দেনার জন্য যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেটা মালিককে একাই বহন করতে হয়, এখানে আর কোনো অংশীদার থাকে না। 2 নম্বর হলো অংশীদারি ব্যবসায় বা পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস হচ্ছে এমন এক ধরনের বিজনেস যেখানে একের অধিক অংশীদার বা মালিক থাকে। তাহলে এই ব্যবসায়ের মালিকানা থাকে একাধিক একাধিক ব্যক্তির উপর মালিকানা থাকে এবং যে কয়জন মালিক থাকে তারা সবাই মিলে এই ব্যবসাটা পরিচালনা করে এবং সবাই ঐক্যমতের ভিত্তিতে ব্যবসার মূলধন সরবরাহ করে এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করে। এবং এই ব্যবসায়ের একটা মূল বৈশিষ্ট্য হলো চুক্তি। অংশীদারদের মধ্যে একটা চুক্তি থাকবে, এই চুক্তির ভিত্তিতে ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে, তবে লিখিত হওয়া বাঞ্ছনীয়।
চুক্তি যদি লিখিত হয় তাহলে অনেক ধরনের জটিলতা হ্রাস করা সম্ভব হয়। অংশীদারদের মধ্যে যদি কোনো বিষয়ে মতভেদ দেখা দেয়, কোনো বিষয়ে যদি গোলমাল দেখা দেয়, ঝগড়া বিবাদ দেখা দেয়, তাহলে চুক্তির শর্ত অনুযায়ী সেটা সহজেই নিষ্পত্তি করা যায় যদি চুক্তি লিখিত থাকে। আর চুক্তি যদি মৌখিক থাকে তাহলে সেই ক্ষেত্রে চুক্তির শর্ত যে কেউ অস্বীকার করতে পারে। এই জন্য চুক্তি লিখিত হওয়া উত্তম। তাহলে অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়? তাহলে আমরা দেখি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে একাধিক ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এই ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তিতে যেভাবে উল্লেখ থাকবে অংশীদারি ব্যবসা সেভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। ছেলেরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? কথাগুলো বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে অংশীদারি ব্যবসা দেখলাম যে শরিকানার ভিত্তিতে এটা পরিচালিত হবে। বাংলাদেশের অংশীদারি ব্যবসায় 1932 সালের ভারতীয় অংশীদারি আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত, এবং সেই আইনটি এখনো বলবৎ আছে, যেটা 1932 সালের অংশীদারি আইন। এই আইনে বলা হয়েছে যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষ হইতে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নিতে একমত, এই শর্তে যদি ব্যবসায় গড়ে তোলা হয় তাহলে সেটাই হচ্ছে অংশীদারি ব্যবসা। এটা 1932 সালের ভারতীয় অংশীদারি আইনে এই ধরনের ডেফিনেশন দেওয়া হয়েছে। মোট কথা, অংশীদারি ব্যবসায় হচ্ছে এমন এক ধরনের ব্যবসায় যেটা শরিকানা ভিত্তিতে পরিচালিত হবে এবং ব্যবসায়ের মূল ভিত্তি থাকবে চুক্তি। চুক্তি অনুযায়ী অংশীদাররা মূলধন সরবরাহ করবে, চুক্তি অনুযায়ী মুনাফা ভোগ করবে এবং চুক্তির শর্ত অনুযায়ী দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চুক্তি হচ্ছে মুখ্য বিষয়। চুক্তি ছাড়া এই ব্যবসায় গড়ে তোলা যায় না। আর চুক্তিটা লিখিতও হতে পারে, মৌখিকও হতে পারে, আবার চুক্তি নিবন্ধিতও হতে পারে। যদি চুক্তি নিবন্ধন করা হয় তাহলে অংশীদারি ব্যবসাটি পরিচালনা করা সহজ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসার একাধিক অংশীদার থাকবে, অংশীদারদের মধ্যে একটা চুক্তি থাকবে। এই ব্যবসায়ের দায়ও থাকবে অসীম, সকল অংশীদাররা এটার জন্য দায়বদ্ধ থাকবে। ব্যবসায়ের সম্পদ থেকে যদি দায় পরিশোধ করা না যায় তাহলে ব্যক্তিগত ঘরবাড়ি, জমি জমা এগুলো বিক্রি করে হলেও ব্যবসায়ের দায় পরিশোধ করতে হবে। তাহলে এটা একটা অসীম দায় বিশিষ্ট প্রতিষ্ঠান। অসীম দায় বিশিষ্ট একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে মালিকরা এককভাবে এবং যৌথভাবে দায়বদ্ধ, ব্যবসায় দায় দেনার জন্য দায়বদ্ধ থাকবে। তাহলে আমরা বলতে পারি যে মালিকানার ভিত্তিতে মুনাফা অর্জনের লক্ষ্যে পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়ে সীমিত দায়ের ভিত্তিতে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়। এরপরে আসো যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি ব্যবসায়। কিছু কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় আইনের ধারামতে সীমিত দায়ের ভিত্তিতে পৃথক ও চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি ব্যবসায়। তাহলে কোম্পানি ব্যবসায় হচ্ছে কতিপয় ব্যক্তি সীমিত দায়ের ভিত্তিতে মুনাফা অর্জনের লক্ষ্যে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। এখানে সদস্যরা যারা থাকে তারা ব্যবসার শেয়ার ক্রয় করে ব্যবসায়ের মূলধনের যোগান দেয়, আর ব্যবসায়ের যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশটা শেয়ার অনুযায়ী বণ্টিত হয়। এখানে এটা একটা সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান, সকলের দায় দায়িত্ব সীমিত থাকে, সাধারণত তাদের কৃত শেয়ারের মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা বলতে পারি যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় আইনের ধারামতে সীমিত দায়ের ভিত্তিতে
পৃথক ও চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এবং নিজস্ব নামাঙ্কিত সিলমোহর বিশিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি ব্যবসায়। তাহলে কোম্পানি ব্যবসায়ের সম্পর্কে আমরা ধারণা পেলাম যে সীমিত দায় হতে হবে, আর আর কি হবে, মুনাফাটা সদস্যদের মধ্যে বন্টিত হবে শেয়ার অনুযায়ী। সদস্যরা তাদের শেয়ারের মূল্য পর্যন্ত দায় বহন করবে। আর যদি ব্যবসায় বিলুপ্ত হয় তাহলে এটা আইনের মাধ্যমে বিলুপ্ত করতে হবে। বাংলাদেশের যৌথ মূলধনী বা কোম্পানি ব্যবসায় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত। এরপরে আসো সমবায় সমিতি। সমবায় সমিতিও এক ধরনের ব্যবসায়, কোঅপারেটিভ সোসাইটি বলে ইংরেজিতে। তো সাধারণত সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নকল্পে একতাবদ্ধ হয়ে বা সংঘবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তোলে সেটাই হচ্ছে সমবায় সমিতি বা সমবায় ব্যবসায়। বাংলাদেশের সমবায় ব্যবসায় 2001 সালের সমবায় সমিতি আইন এবং 2004 সালের সমবায় নিয়ম দ্বারা পরিচালিত ও গঠিত। তো এই ব্যবসায়ও সদস্যরা শেয়ার ক্রয় করার মাধ্যমে এটার অংশীদার হয় বা সদস্যভুক্তি হয়। আর এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের পারস্পরিক করা, নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণ সাধন করা। সমাজে সাধারণত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নয়নকল্পে এই ধরনের ব্যবসাটা গড়ে তোলে। আর এই ধরনের ব্যবসায়ের স্লোগান হচ্ছে দশে মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ, একতায় বল। এগুলো হচ্ছে এই ব্যবসার মূল মন্ত্র বা মূল নীতি। এই নীতির উপর বিশ্বাস করে তারা এই ব্যবসা পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে। এই ব্যবসার মূল উদ্দেশ্য সদস্যদের কল্যাণ সাধন, মুনাফা অর্জন এর গৌণ উদ্দেশ্য। তাহলে দেখা যাচ্ছে যে সমবায় সমিতিগুলো নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নকল্পে দলবদ্ধ হয়ে স্বেচ্ছায় এই ব্যবসায় গড়ে তোলে। এরপরে আসো রাষ্ট্রীয় ব্যবসায়, স্টেট এন্টারপ্রাইজ, স্টেট ওনারশিপ বিজনেস বা স্টেট এন্টারপ্রাইজ বলে এটাকে। রাষ্ট্রীয় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায়? যে ব্যবসায়ের মালিক রাষ্ট্র এবং রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরিচালিত হয় সেটাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। আর এই ব্যবসায় পরিচালিত হয় রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ দ্বারা। রাষ্ট্র এই ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়োগ করে এবং তাদের একটা পরিচালনা পরিষদ থাকে। এই পরিচালনা পরিষদের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই ব্যবসায়ের যাবতীয় মূলধন রাষ্ট্র কর্তৃক সরবরাহ করা হয়। এই ব্যবসায়ের যাবতীয় খরচ রাষ্ট্র বহন করে। আর এই ব্যবসায়ের যে মুনাফা হয় সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। বাংলাদেশের অনেক ধরনের রাষ্ট্রীয় ব্যবসা রয়েছে। এই রাষ্ট্রীয় ব্যবসাগুলোর মধ্যে রয়েছে পাটকলগুলো রয়েছে, চিনি কল, তারপরে হচ্ছে গ্যাস ক্ষেত্রগুলো, তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, এরপরে হচ্ছে রাষ্ট্রীয় যে বনগুলো রয়েছে, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, এগুলো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়। এগুলো রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে সোজা কথায় আমরা বলতে পারি রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
এরপরে হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা, ইংরেজিতে বলা হয় জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার। তো যৌথ উদ্যোগের ব্যবসায় হচ্ছে যে ব্যবসায়ের মালিক বা উদ্যোক্তারা থাকে দেশীয় এবং বিদেশি, এ ধরনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যবসায়কেই বলা হয় যৌথ উদ্যোগ ব্যবসায়। অর্থাৎ এক্ষেত্রে যারা ব্যবসায়ের মালিক বা উদ্যোক্তা থাকবে তারা দেশীয় উদ্যোক্তারাও যেমন থাকবে, পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও থাকবে। অর্থাৎ দেশীয় এবং বিদেশি যৌথ মালিকানায় এই ব্যবসাটি গঠিত ও পরিচালিত হয়ে থাকে। এখানে যে মূলধনের যোগান দেওয়া হয় সেটা দেশীয় উদ্যোক্তারাও যেমন দেয়, বাইরের উদ্যোক্তারাও দিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে দেশীয় উদ্যোক্তা এবং বাইরের উদ্যোক্তা উভয় ধরনের উদ্যোক্তার সমন্বয়ে এ ধরনের ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। এরপরে আসো সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়, পিপিপি বলে এটাকে, পিপিপি বলে। তো এইমাত্র কে জয়েন করলো? মোস্তফা। মোস্তফা, আমাকে শুনতে পাচ্ছ? মোস্তফা, 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 স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। তো তুমি এত পরে জয়েন করলে কেন? কি আর হয়েছিল? আমি আগে জয়েন করেছিলাম, হঠাৎ করে নেট চলে গেছিল আমার। আচ্ছা, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আবার জয়েন করেছো, ওকে। তাহলে তাহলে হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় হচ্ছে পিপিপি এটাকে বলে, প্রাইভেট পার্টনার অংশীদারিত্ব ব্যবসায় আছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস এটাকে বলে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিজনেস, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিজনেস। এখানে সরকারি মালিকানাও যেমন থাকে, বেসরকারি মালিকানাও থাকে। মানে সরকারও মূলধন সরবরাহ করে, আবার ব্যক্তিগত উদ্যোক্তা যারা আছে, ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা যারা আছে তারাও এখানে মূলধন সরবরাহ করে। তো এইখানে সরকারি অংশ থাকে, বেসরকারি অংশ থাকে। এবং এই ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে সরকার কর্তৃক নিযুক্ত যারা পরিচালক তারাও থাকে, আবার বেসরকারি উদ্যোক্তাদের মধ্যেও পরিচালক এখানে থাকে। এ ধরনের ব্যবসাকে বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। এই হচ্ছে আমাদের ব্যবসায়ের যে মালিকানার ভিত্তিতে ব্যবসায় প্রকারভেদ। এখন আসো আমরা আজকের মূল স্যার একটা টপিক। কোশ্চেন করবো। হ্যাঁ, বলো বলো বলো। স্যার, মালিকানার ভিত্তিতে ব্যবসা এখন কয়জন হতে পারে? মালিকানার ভিত্তিতে ব্যবসায় কয় ধরনের হতে পারে? জি স্যার। হ্যাঁ, মালিকানার ভিত্তিতে ব্যবসা আমরা 7 ধরনের ব্যবসা দেখলাম। এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায়, তারপরে হচ্ছে রাষ্ট্রীয়, এরপরে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিজনেস। এই স্যার, আমরা 7 টেনে তো পড়ছিলাম যে মালিকানা ভিত্তিতে ব্যবসা 5 ধরনের। হ্যাঁ, এটা তোমাদের নবম দশম শ্রেণীতে ছিল। তোমাদের যেহেতু নিচের ক্লাস ছিল তো যার কারণে সবগুলো ওখানে দেওয়া ছিল। ওই রাষ্ট্রীয় ব্যবসায় পর্যন্তই তোমাদের দেওয়া ছিল। এরপরে যে জয়েন্ট ভেঞ্চার নামে একটা বিজনেস আছে সেটা তোমাদের ওখানে ছিল না। আর প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিজনেস এটাও তোমাদের ওখানে ছিল না, যার কারণে তোমরা ওই 5 প্রকারই শিখেছো। তো এখন যেহেতু পরের ক্লাসে আসছো, এখানে আরো বেশি ক্লাসিফিকেশন। তো এখন আসো এক মালিকানা ব্যবসায়ের সম্পর্কে বিস্তারিত। আমাদের চ্যাপ্টারটা আজকে 3য় অধ্যায়, এক মালিকানা ব্যবসায়। তো সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো ডেফিনেশনে আসো, যে ব্যবসায়ের মালিক মাত্র একজন ব্যক্তি এবং মালিকই সর্বেসর্বা তাকে এক মালিকানা ব্যবসা বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং এটাও আমরা আগেও একটু আলোচনা করলাম যে এক মালিকানা ব্যবসায় কাকে বলে। তারপরে একটু আলোচনা করি যে এই ব্যবসার মালিক থাকবে একজন, মালিক নিজেই অল ইন অল। তিনি ব্যবসায়ের যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তার সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারে না। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তার ব্যবসা পরিচালনা করবেন।
ব্যবসার যাবতীয় মূলধন তিনি একাই সরবরাহ করবেন। যদি তার মূলধনের ঘাটতি থাকে তাহলে তিনি ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে ঋণ নিয়ে তার ব্যবসা পরিচালনা করবেন। কিন্তু ব্যবসায়ের অন্য কেউ অংশীদারিত্ব থাকবে না বা অন্য কোনো অংশীদার থাকবে না। তিনি ব্যবসার যাবতীয় সিদ্ধান্ত একাই নেবেন এবং ব্যবসায় যদি কোনো লোকসান হয় সেই লোকসান বা ক্ষতি তাকে একাই বহন করতে হবে। আর এই ব্যবসার আকার বা পরিধি যদি বড় হয় তাহলে তিনি বেতনভুক্ত কর্মচারী রাখতে পারবেন, কর্মকর্তা রাখতে পারবেন, তারা তার ব্যবসা পরিচালনায় তাকে সহায়তা করবে। তাহলে এতক্ষণ আমরা এক মালিকানা ব্যবসায়ের ডেফিনেশন সম্পর্কে দেখলাম। এখন আসো এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে? মনে হয় না স্যার, মনে হয় না স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমরা এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস, ফিচার্স বলে ইংরেজিতে, বা ক্যারেক্টারিস্টিক্স বলে বা নেচারও বলে। অনেক ক্ষেত্রে নেচার আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, ফিচার্স আছে। এগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমত দেখো একক মালিকানা, সিঙ্গেল ওনারশিপ। এক মালিকানা ব্যবসায়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটার মালিকানা থাকে একক। এই একক মালিকানায় কোনো অংশীদারিত্ব থাকে না। মালিক একাই তিনি মূলধনের যোগান দেন এবং একাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। 2 নম্বর হচ্ছে সহজ সংগঠন। এ ধরনের ব্যবসায় গড়ে তোলা অত্যন্ত সহজ। যে কোনো ব্যক্তি সামান্য পরিমাণ মূলধন নিয়ে সহজে এক মালিকানা ব্যবসায় গড়ে তুলতে পারে। তাহলে এক মালিকানা ব্যবসায়ের আইনগত ঝামেলা নেই এবং এটা গঠন করার জন্য বিশেষ কোনো আইনও নেই। যে কোনো ব্যক্তি সামান্য পরিমাণ মূলধন নিয়ে সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে সহজেই এই ব্যবসাটা গড়ে তুলতে পারে। এই ব্যবসার কোনো আইনগত ঝামেলা বা জটিলতা নেই। 3 নম্বর হচ্ছে সীমিত মূলধন ও আয়তন। সীমিত মূলধন ও আয়তন। এই ব্যবসার মূলধন কম, স্মল ক্যাপিটাল অ্যান্ড স্মল স্কেল। এটার আয়তনও সীমিত। তাহলে আমরা বলতে পারি যে লিমিটেড ক্যাপিটাল অ্যান্ড লিমিটেড স্কেল, অর্থাৎ এটার আয়তন এবং মূলধন দুটাই কম। যেহেতু মালিক থাকে একজন, একজনের পক্ষে বেশি পরিমাণ মূলধন যোগান দেওয়া সম্ভব হয় না। এবং এই ব্যবসায়ের আয়তন বা পরিধি, স্কোপ বলো আর স্কেলই বলো, যেটাই বলো, এটার আয়তন সীমিত থাকে। এটা বৃহৎ আকারে গড়ে তোলা যায় না। আমাদের দেশে চায়ের দোকান থেকে শুরু করে এই যে আমরা যে রাস্তাঘাটে যে মূলত দোকানগুলো দেখি, মুদির দোকান, তারপরে বিভিন্ন ধরনের শোরুমের দোকানগুলো আমরা দেখি, যেখানে ক্রেতারা সরাসরি গিয়ে পণ্য ক্রয় করে, সেগুলোর বেশিরভাগই হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তাহলে এই সমস্ত ব্যবসায়ের সীমিত মূলধন থাকে এবং আয়তনও থাকে সীমিত। এরপরে আসো মালিকের অসীম দায়, আনলিমিটেড লায়াবিলিটি অফ অনার অফ দ্য ওনার। মালিকের অসীম দায়, আনলিমিটেড লায়াবিলিটি অফ দ্য ওনার। ওনার মানে হচ্ছে মালিক, মালিকের দায় থাকে অসীম। অসীম দায় বলতে এখানে কি বোঝায়? অসীম দায় বলতে বোঝানো হচ্ছে যে যদি কখনো ব্যবসায় দায়দানার সৃষ্টি হয়, সেই দায়দানা মেটানোর জন্য বা পূরণ করার জন্য বা বহন করার জন্য মালিক দায়বদ্ধ থাকবে, এককভাবে দায়বদ্ধ থাকবে। ব্যবসায়ের সম্পদ থেকে যদি দায় পরিশোধ করা না যায় বা না কুলায়, তাহলে মালিক তার ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত জমি জমা, ঘর বাড়ি, এগুলো বিক্রি করে হলেও ব্যবসার দায় পরিশোধ করতে হয়। এই জন্যই এটাকে বলা হচ্ছে মালিকের অসীম দায়। দায়ের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। ব্যবসায়ের সম্পদ থেকে যদি দায় পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে ব্যক্তিগত সম্পদ বিক্রি করে মালিককে দায় বহন করতে হয় বা মেটাতে হয়। এই জন্য এক মালিকানা ব্যবসার দায় হচ্ছে অসীম। এরপরে হচ্ছে একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, সিঙ্গেল অথরিটি অ্যান্ড কন্ট্রোল। সিঙ্গেল অথরিটি অ্যান্ড কন্ট্রোল, ইউনিক অথরিটি অ্যান্ড কন্ট্রোল। ইউনিক বলতে পারো, ইউনিক শব্দটা ভালো শোনাচ্ছে।
যে ইউনিক অথরিটি অর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, মানে মালিক এই ব্যবসায়ের একক কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন। মালিক যেভাবে ইচ্ছা তিনি তার ব্যবসায়ের ক্ষমতার ব্যবহার করতে পারেন, কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন। এখানে কর্মচারী বা অন্যদের বলার কিছু থাকে না, এবং তিনি যেভাবে ইচ্ছা তিনি সেভাবে তার ব্যবসাটা পরিচালনা করেন। আর নিয়ন্ত্রণও তিনি একাই করেন। যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ, যাবতীয় নীতি নির্ধারণ, কৌশল প্রণয়ন এগুলো মালিক একাই করে থাকেন। এই জন্য তিনি একক কর্তৃত্বের অধিকারী এবং একক নিয়ন্ত্রণকারী হিসাবে ব্যবসায় কাজ করেন। ব্যবসায়ের যারা বেতনভুক্ত কর্মচারী আছে তারা মালিকের অধীনে থেকে ব্যবসাটা দেখভাল করে। মালিক যেভাবে তাদেরকে পরিচালনা করতে বলে ওই বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তা যারা থাকে তারা সেভাবেই ব্যবসাটা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মালিককে সহযোগিতা করেন। এরপরে আসো প্রত্যক্ষ সম্পর্ক। যেহেতু এক মালিকানা ব্যবসায়ের মালিক নিজেই ব্যবসাটা দেখভাল করেন, নিজেই দেখাশোনা করেন, সেহেতু কর্মচারীদের সঙ্গে মালিকের যেমন প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে, তেমনি ভাবে কাস্টমার বা ভোক্তা যারা যারা কনজিউমার, যারা ভোক্তা, যারা কাস্টমার, তাদের সঙ্গেও মালিকের একটা প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে, যেহেতু মালিক নিজে ব্যবসায় উপস্থিত থেকে ব্যবসাটা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন। সেই জন্য একদিকে কর্মচারীদের সঙ্গে লেবারদের সঙ্গে যেমন মালিকের একটা সুসম্পর্ক গড়ে ওঠে, অন্যদিকে ব্যবসার যারা কাস্টমার বা ক্রেতা ভোক্তা তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপরে আসো মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা। সত্তা বলতে বোঝানো হচ্ছে এন্টিটি বা পরিচিতি। এখানে ব্যবসায়ের কোনো আলাদা সত্তা বা অস্তিত্ব নেই, মালিকের নাম নিয়েই ব্যবসাটা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কোম্পানি ব্যবসায়ের যেমন আলাদা অস্তিত্ব আছে, কোম্পানি ব্যবসায়ের যেমন আলাদা আইনগত মর্যাদা আছে, তেমনি এক মালিকানা ব্যবসায়ের সেই রকম আলাদা কোনো মর্যাদা বা অস্তিত্ব নেই। এটা মালিকের নাম দিয়ে পরিচালিত হয় এবং ব্যবসায়ের দায়দানের জন্য যদি কেউ মামলা করতে চায় তাহলে মালিকের নামে মামলা করতে হবে, ব্যবসায়ের নামে কোনো মামলা করা যাবে না, যেহেতু এক মালিকানা ব্যবসায়ের আলাদা কোনো আইনগত সত্তা বা অস্তিত্ব নেই। মালিকের অস্তিত্ব নিয়েই এই ব্যবসায়ের অস্তিত্ব পরিচালিত হয়। এই জন্য মালিক এবং ব্যবসায়ের সত্তা হলো অভিন্ন সত্তা। এবার আসো নমনীয়তা। এক মালিকানা ব্যবসায়ের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এখানে নমনীয়তার সুযোগ রয়েছে। মালিক ইচ্ছা করলে ব্যবসার যে কোনো পরিবর্তন আনতে পারে। ব্যবসার প্রয়োজনে, অবস্থার প্রয়োজনে, পরিবেশের পরিস্থিতির কারণে যদি ব্যবসার কোনো সিদ্ধান্তে পরিবর্তন আনতে চায় অথবা ব্যবসা চেঞ্জ করে যদি অন্য ব্যবসা করতে চায় তাহলে সেটা করার সুযোগ এখানে রয়েছে। এরপরে আসো অনিশ্চিত স্থায়িত্ব। এই ব্যবসার স্থায়িত্বটা হলো অনিশ্চিত, যে কোনো সময় এটা আবার ভেঙে যেতে পারে। মালিকের অসুস্থতার কারণে বা আর্থিক যে কোনো সমস্যার কারণে এই ধরনের ব্যবসা অনিশ্চিত থাকে এবং যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। এই জন্য আমরা বলতে পারি যে এই ব্যবসাটা হলো কম স্থায়িত্ব বিশিষ্ট একটা প্রতিষ্ঠান। এই হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। এখন আসো এক মালিকানা ব্যবসার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সিঙ্গেল অর সোল ট্রেডারশিপ বিজনেস। ইম্পর্টেন্স অফ সোল ট্রেডারশিপ বিজনেস বা সোল প্রোপাইটারশিপ বিজনেস। এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব কি কি? তো অনেকগুলো গুরুত্ব রয়েছে, তো আমরা একটা একটা করে আলোচনা করি। ব্যাপক সেবা প্রদান। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ সময় কম, শেষ হয়ে যাবে। তো ব্যাপক সেবা প্রদান মানে এক মালিকানা ব্যবসায় যেহেতু সারা দেশব্যাপী বিস্তৃত, দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, অলিগলিতে এই এক মালিকানা ব্যবসায় রয়েছে, সেহেতু ব্যাপক জনগোষ্ঠীকে এই ব্যবসাটা সেবা প্রদান করতে পারে। 2 নম্বর হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। এই ব্যবসার আরেকটা অন্যতম গুরুত্ব হচ্ছে এই ব্যবসার মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পায়। কিভাবে? যে সকল স্তরের লোক এই ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকে, সেহেতু তারা তাদের আয় থেকে যে পরিমাণ সঞ্চয় করে সেই সঞ্চিত অর্থটা পরবর্তীতে তারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে, যার কারণে সঞ্চয় ও বিনিয়োগ উভয়টি বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে আয় ও সম্পদ বৃদ্ধি। যেহেতু সঞ্চয় থেকে বিনিয়োগ করা হয়, তো বিনিয়োগ যখন বৃদ্ধি পায় তখন বিনিয়োগ থেকে আয় সৃষ্টি হয়। এই আয় আবার পরবর্তীতে তাদের ব্যবসায়ের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসায় দেশের জনসাধারণের
আয় এবং সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং তাদের আয় রোজগার বৃদ্ধি পায়, ফলে তাদের সম্পদের পরিমাণও বৃদ্ধি পায়। এরপরে আসো অধিক কর্মসংস্থান। এক মালিকানা ব্যবসার আরেকটা মূল গুরুত্ব হচ্ছে এই যে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ এখানে সৃষ্টি হয়, ফলে দেশ থেকে যে বেকারত্ব, সেই বেকারত্বটা দূর হয়। বেকারত্বটা এখানে দূর হয় এই কারণে যে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এতে আয় রোজগার বৃদ্ধি পায় এবং দেশ অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠে। তাহলে কর্মসংস্থান একদিকে বেকার সমস্যা দূর করে, অন্যদিকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করে, দেশের মাথাপিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়। এরপরে আসো উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। এক মালিকানা ব্যবসায় আরেকটা গুরুত্ব হচ্ছে যে এটা উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র হিসাবে কাজ করে, কারণ প্রথম অবস্থায় ছোট ব্যবসা করতে করতে এগুলো ভালোভাবে শিখে ফেলে এবং তারপরে পরবর্তী ব্যবসায় বড় ব্যবসায় লিপ্ত হয়। এই জন্য এক মালিকানা ব্যবসায় প্রাথমিকভাবে ব্যবসায়ীদেরকে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দেয় এবং পরবর্তীতে তারা বড় ধরনের ব্যবসায়ের জন্য অনুপ্রাণিত এবং উৎসাহিত